আমরা প্রথমে যে কোনো একটা ম্যাথের ফাংশনের কথা চিন্তা করি। ম্যাথে তো অবশ্যই আমরা সবাই ফাংশন করছি। ধরো আমরা এরকম ফাংশন করতাম না, y equals to f of x equal to x square। তো এই ফাংশনটা যে কাজটা করতো, আমার এখানে f of x হলো একটা ফাংশন যেটা হলো ইনপুট নিত x। আমার এই f of x ফাংশনটা ইনপুট নিত হলো x। এই ফাংশনে আমি x যদি ইনপুট দিতাম তাহলে এই ফাংশনটা আমাকে কি করতো, y রিটার্ন করতো। এই ফাংশনটা আমাকে y রিটার্ন করতো। এই y জিনিসটা কি, x স্কয়ার। তাহলে বোঝা গেছে যে ম্যাথমেটিক্সে আমরা যে ফাংশনটা পড়ছি সেখানে আমার এই f of x টা হলো একটা ফাংশন, বা f টা হলো একটা ফাংশন যার ইনপুট হলো x এবং আমাকে যে আউটপুটটা রিটার্ন করতো সেই রিটার্নটা হলো আমার x স্কয়ার। এইটা হলো আমার ম্যাথের ফাংশন। সি তেও আমরা যে ফাংশন পড়বো সেটা ঠিক একইভাবে কাজ করে। তো এটা হলো তোমার মানে ম্যাথমেটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ফাংশনকে যদি চিন্তা করি তাহলে এরকম। আমরা আরেকভাবে চিন্তা করতে পারি, ধরো আমার ফাংশনটা হলো একটা ব্ল্যাক বক্সের মতো। আমার ফাংশনটা একটা ব্ল্যাক বক্সের মতো। তো এই ব্ল্যাক বক্সের কাজ হলো তুমি একে যে কোনো একটা কিছু ইনপুট দিবা বা যে কোনো একটা ডাটা দিবা। মনে করো আগের এক্সাম্পলটা যদি দেখাই তাহলে আমি এই ব্ল্যাক বক্সটাকে আমি ডাটা দিলাম x, ঠিক আছে, বা ইনপুট দিলাম x। তারপরে এই ডাটার উপরে এই ব্ল্যাক বক্সটা কিছু প্রসেসিং করবে। এই ডাটার উপরে এই ব্ল্যাক বক্সটা কিছু প্রসেসিং করবে। প্রসেসিং করার পরে আমাকে একটা আউটপুট ব্যাক দিবে। তো এই ক্ষেত্রে আমাকে যে আউটপুটটা ব্যাক দিচ্ছিল সেটা হলো x স্কয়ার। তো এর ভেতরে অনেক কিছু প্রসেসিং করতেছিল, যেভাবেই হোক সে x থেকে x স্কয়ারটা ক্যালকুলেট করতেছিল। আমার জানা দরকার নেই যে এ কিভাবে ক্যালকুলেট করতেছে। তো আমি মানে আমার এখানে মেইন জিনিসটা হলো আমি কি ইনপুট দিচ্ছি এবং কি আউটপুট পাচ্ছি, ঠিক আছে। তো এই যে এই একটা ফাংশনে আমি যে ইনপুটটা দিচ্ছি এইটাকে আমার সি প্রোগ্রামে বলে আর্গুমেন্ট বা প্যারামিটার, ঠিক আছে। আমি একটা ফাংশনে যে ইনপুটটা দিচ্ছি সেটাকে সি তে বলে আর্গুমেন্ট বা প্যারামিটার। এবং এই ফাংশনটা থেকে যে আমি আউটপুটটা পাচ্ছি এই আউটপুটটা হলো আমার রিটার্ন করে যে জিনিসটা। আমাকে এই ফাংশনটা যে জিনিসটা রিটার্ন ব্যাক করে সেটা হলো আমার আউটপুটটা। আর এই মাঝের ব্ল্যাক বক্সটা হলো আমার পুরো ফাংশনটা। তো এইটা হলো ফাংশনের ওভারভিউ। এখন কথা হলো এই ফাংশন আমার কি কি কাজে আসে বা কেন আমার এই ফাংশনটা জানা দরকার। এই ফাংশনের অনেকগুলো তোমার উপকারিতা বা মানে অ্যাডভান্টেজ আছে। তো এই অ্যাডভান্টেজ গুলো আমি আস্তে আস্তে দেখবো। আমার ফাংশনের প্রথম অ্যাডভান্টেজটা হলো কোড রিইউজেবিলিটি। এই অ্যাডভান্টেজটা কেন বা কিভাবে কাজ করে এগুলো যখন আমরা এক্সাম্পল দেখবো তখন পড়বো। এখন শুধু আমি অ্যাডভান্টেজগুলোর বা এই ফাংশন কেন ব্যবহার করব এই রিজনগুলো লিখে রাখতেছি। এবং সেকেন্ড যে অ্যাডভান্টেজটা সেটা হলো আমার কোড ডিবাগিংটা ইউজ হয়, মানে সরি কোড ডিবাগিংটা ইজিয়ার হয়। এবং থার্ড যে অ্যাডভান্টেজটা কোডের সাইজ রিডিউস হয়। আর লাস্ট যে অ্যাডভান্টেজ কোডের রিলায়েবিলিটি ইনক্রিজ করে। এই চারটা অ্যাডভান্টেজ কিভাবে কেন করতেছে এটা আমরা আস্তে আস্তে দেখবো। আমি জাস্ট অ্যাডভান্টেজ গুলো এখানে পাশে লিখে রাখলাম যাতে এক্সাম্পল দেখানোর সময় আমি বোঝাতে পারি যে এই জায়গায় আমার এই কাজটা করতেছে। এখন শুরুতে আমি একদম বেসিক একটা ফাংশনের এক্সাম্পল দিব। ধরো আমার একটা সি প্রোগ্রাম আছে যে প্রোগ্রামের কাজ হলো 1 থেকে 10 পর্যন্ত ইন্টিজারগুলোকে প্রিন্ট করা। ওকে, তো এইটার যদি আমি কোড লিখি তাহলে আমার সি কোডটা দেখতে হবে এরকম।
আমি একটা লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, সেই লুপটা চালানোর জন্য আমি একটা লুপ ভ্যারিয়েবল নিয়ে নিলাম I। এই কোডটা তোমরা সবাই বুঝতেছো যে এই কোডটার কাজ কি হবে। আমি এখানে হেডার লাইব্রেরিটা দিয়েছি, তারপর মেইন ফাংশনের মধ্যে কয়েক লাইন লিখছি, যেটা হলো আমার 1 থেকে 10 পর্যন্ত ইন্টিজারগুলোকে প্রিন্ট করে দিবে। ওকে, এখানে আমি এই যে মাসে যে কাজটা করছি না, এই কাজটার জন্য আমি কোনো ফাংশন ইউজ করিনি। এটা যদি আমি ফাংশন দিয়ে করতাম তাহলে আমার কোডটা দেখতে কিরকম হতো। ধরো আমি একটা নিজের ইচ্ছা মতো ফাংশন ডিফাইন করব। মনে করো যে ফাংশনটার নাম প্রিন্ট 10। আমি একটা নিজের ইচ্ছা মতো ফাংশন ডিফাইন করব, যে ফাংশনটার নাম হলো প্রিন্ট 10। তো এই ফাংশনটা কি করবে, আমার ডিসপ্লেতে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ডিসপ্লেতে আমার 10টা নাম্বার প্রিন্ট করবে। তাহলে এখন আমরা প্রিন্ট 10 ফাংশনটা লিখে ফেলি। সি তে যে কোনো একটা ফাংশনের মানে স্ট্রাকচার বা ফাংশনের কোড টেমপ্লেটটা এরকম। তুমি যদি একটা ফাংশন লিখতে চাও তাহলে তোমাকে সেই ফাংশনের রিটার্ন টাইপ লিখতে হবে। রিটার্ন টাইপ জিনিসটা কি সেটা তোমরা এখনো বোঝার কথা না, আমরা আস্তে আস্তে পড়ব। শুরুতে আমাকে কি লিখতে হবে, রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ লেখার পরে আমাকে লিখতে হবে ফাংশন নেম। আচ্ছা, ফাংশন নেম লেখার পরে আমাকে ফার্স্ট ব্র্যাকেটে প্যারামিটারস বা ইনপুট গুলো দিতে হবে। ইনপুট দেওয়ার পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট বা স্কোপ নিব। এই স্কোপের মধ্যে আমি ফাংশনের বডিটা লিখব। এটা হলো আমার সিতে যে কোনো একটা ফাংশনের টেমপ্লেট। সব সি ফাংশন দেখতে এরকম এই 3টা পার্ট থাকে। আমার রিটার্ন টাইপ থাকে, ফাংশন নেম থাকে, প্যারামিটারস থাকে, আর এটা হলো ফাংশন বডি। ফাংশন বডি জিনিসটা হলো এখানে আমি যে কাজটা করব সেই কাজটা বলে দিব। এখানে আমি কি কাজ করছি, যে এই ফাংশন মনে করেন আমি প্রিন্ট 10 নামের ফাংশনটা যদি লিখতে চাই তাহলে এর নাম হবে প্রিন্ট 10। রিটার্ন টাইপ আর প্যারামিটার কি হবে সেটাতে পরে আসছি। আর ফাংশনের বডিটা কি হবে, আমি যেহেতু এখানে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে এই যে এখানে আমি যে জিনিসটা লিখছি এটাই বেসিক্যালি হবে আমার ফাংশনের বডি। ঠিক আছে, এবার আসি রিটার্ন টাইপ আর প্যারামিটার। ফার্স্ট জিনিস হলো প্যারামিটার। আমি যে যদি প্রিন্ট 10 এই ফাংশনটা কনস্ট্রাক্ট করতে চাই তাহলে আমার কি কি ইনপুট দেওয়া লাগবে। ফর এক্সাম্পল, আমি যখন y f of x x স্কয়ার এই ফাংশনটা নিয়ে কাজ করতেছিলাম, f of x ফাংশনটা নিয়ে যখন কাজ করতেছিলাম তখন দেখো এখানে আমি ইনপুট দিচ্ছিলাম x এবং আমাকে সে আউটপুট দিচ্ছিল x স্কয়ার। তার মানে আমি এখানে যে ইনপুটটা দিব এই ফাংশনটা আমাকে সেই ইনপুটের স্কয়ারটা আমাকে রিটার্ন করবে বা আউটপুট হিসাবে দেখাবে। ঠিক আছে, কিন্তু চিন্তা করো এখানে সব সময় আমার আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ডেন্ট। সো আমার ইনপুট যদি 2 হয় তাহলে আমার আউটপুট হবে 4, ইনপুট যদি 5 হয় আউটপুট হবে 25। আমরা এখন দেখো
কিন্তু প্রিন্ট 10 নামে আমরা যে ইমাজিনারি ফাংশনটা কল্পনা করছি, আমি বলাইতেছি যে এই ফাংশনের কাজ 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে গেলে এতে কোনো ইনপুট নেওয়া লাগতেছে? আমি দুনিয়ার যা কিছু ইনপুট দেই, এর মধ্যে কোনো সংখ্যা দেই, কোনো ক্যারেক্টার দেই, কোনো স্ট্রিং দেই, যা ইনপুট দেই ওর সেদিকে তাকানোর দরকারই নাই। ওর জীবনে একটাই কাজ 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। আমি এখানে 10 ইনপুট দিই, 5 ইনপুট দিই, ওর কাজ হলো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। তার মানে আমি যে ফাংশনটা ডিফাইন করতে চাচ্ছি, এই ফাংশনটা ইনপুটের উপর ডিপেন্ড করে না। তার মানে এর কোনো ইনপুট নাই। যেহেতু ইনপুট নাই, তাই আমার এই প্যারামিটারের ঘরটা ফাঁকা থাকবে। আমি এখানে কোনো প্যারামিটার পাস করব না, বা তোমরা চাইলেও প্যারামিটার পাস করতে পারো, কিন্তু সেটা আমার এই ফাংশনের বডিতে সেটার কোনো ইউজ হবে না। এই ফাংশনের বডিতে সেটার কোনো ইউজ হবে না। তাহলে গেল যে আমি যে ফাংশনটা ইউজ করতে চাই প্রিন্ট 10, এটাতে আমার কোনো প্যারামিটার লাগতেছে না, মানে আমার কোনো ইনপুট নাই। এবার আসে রিটার্ন টাইপের। মনে আছে আমরা একটা বিল্ট ইন ফাংশন ইউজ করতাম, যে sqrt। এই sqrt বিল্ট ইন ফাংশনটা আমাদেরকে কি কাজ করতো? আমার একটা হেডার লাইব্রেরি ছিল math.h, যেটার মধ্যে এই sqrt এর ডেফিনেশন ছিল। এই sqrt মানে বিল্ট ইন ফাংশনটা আমাকে, আমি যদি এখানে একটা ইনপুট দিতাম ফর এক্সাম্পল 9, তাহলে এ আমাকে 9 এর স্কয়ার রুট 3 প্রোভাইড করতো, তাই না? দেখো এখানে sqrt টা আমাকে একটা জিনিস বা একটা ভ্যালু রিটার্ন করতেছে। sqrt টা আমাকে একটা স্কয়ার রুট ফাংশনটা আমাকে একটা ভ্যালু রিটার্ন করতেছে। কিন্তু আমি যে প্রিন্ট 10 ফাংশনটা ইউজ করতেছি, এটা আমাকে কোনো ভ্যালু রিটার্ন করে না। এটা সিম্পলি ডিসপ্লেতে আমার 10টা ডিজিট প্রিন্ট করে, কিন্তু আমাকে কোনো ভ্যালু রিটার্ন করে না। স্কয়ার রুট ফাংশনটা আমাকে একটা ডাবল রিটার্ন করতেছিল। স্কয়ার রুট ফাংশনটা আমাকে একটা ডাবল রিটার্ন করতেছিল, একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল রিটার্ন করতেছিল, যেটা আমি আমার কোডে ইউজ করতে পারি। কিন্তু এই প্রিন্ট 10 আমি কোডে ইউজ করতে পারি এমন কিছু রিটার্ন করবে না। এর কাজ হলো ডিসপ্লেতে প্রিন্ট করে ক্লোজ হয়ে যাওয়া। তার মানে এ আমাকে কিছু রিটার্নও করতেছে না। প্রিন্ট 10 এর ক্ষেত্রে, সরি স্কয়ার রুটের ক্ষেত্রে এ যেহেতু ডাবল রিটার্ন করতেছিল, তাই এর রিটার্ন টাইপ ছিল ডাবল, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু প্রিন্ট 10 এ কিছু রিটার্ন করতেছি না, তাই এর রিটার্ন টাইপ হবে ভয়েড। ওকে, আচ্ছা, তো এখন বোঝা গেল যে আমরা ফাংশনটা কিভাবে লিখবো। আরেকটা জিনিস খেয়াল করো, আমার math.h যে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরির তো একটা ফাংশন sqrt। তো এই স্কয়ার রুট ফাংশনের ডেফিনেশন বা এই ফাংশনটা দেখতে কেমন হবে বা কিভাবে কাজ করবে, এটা আগে থেকেই math.h এ লেখা আছে। কিন্তু ধরো এই জিনিসটা লেখা নাই, এই জিনিসটা আমাদেরকে নিজেদের থেকে ক্যালকুলেট করতে হতো। তখন জিনিসটা কেমন হতো? তখন আমরা এই ফাংশনটা কিভাবে লিখতাম? এই sqrt টা মনে করো একটা ব্ল্যাক বক্স, যে হলো একটা ভ্যালু, একটা ডাবল টাইপের ভ্যালু ইন্টিজার মানে ইনপুট হিসাবে নিচ্ছে, এবং এর স্কয়ার রুটটা আমাকে রিটার্ন করতেছে। তাহলে একটা ভ্যালু বা একটা নাম্বারের স্কয়ার রুট সবসময় আমার ডেসিমাল নাম্বার বা ডাবল হবে। এবং আমি এই বিভিন্ন টাইপের, মানে শুধুমাত্র যে ইন্টিজারের স্কয়ার রুট মানে বের করতে চাই তাই না, আমি চাইলে ডাবল বা ফ্লোটের স্কয়ার রুট বের করতে পারি। সো এই ক্ষেত্রে স্কয়ার রুটটা আমার একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল ইনপুট হিসেবে নাই, এবং আউটপুট হিসেবে আমাকে অন্য একটা ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করে। তাহলে এই স্কয়ার রুট ফাংশনটা দেখতে কেমন হতো? আমি প্রথমে লিখি ডাবল, এই যে রিটার্ন টাইপ শুধুমাত্র আমার যে টাইপের ভ্যালু রিটার্ন করবে সেইটার ডাটা টাইপটা, এই যে ডাবলটা হলো আমার রিটার্ন টাইপ। এরপরে ফাংশন নেম কি লিখতে হতো? স্কয়ার রুট বা sqrt। এরপরে হলো প্যারামিটার হিসেবে আমার একটা ভ্যালু দিচ্ছে, তাই না? প্যারামিটার হিসেবে একটা ভ্যালু দিচ্ছে। এই প্যারামিটার লেখার নিয়ম হলো, তোমার যতগুলা প্যারামিটার থাকবে সবগুলা কমা সেপারেটেড হইতে লিখবা। প্রথম প্যারামিটার, তারপরে দ্বিতীয় প্যারামিটার, যদি একের অধিক প্যারামিটার থাকে কমা সেপারেটেড হইতে লিখবা। আমার এখানে একটাই প্যারামিটার, মানে একটা ভ্যালুই শুধু ইনপুট নিচ্ছে। যদি তোমার ক্ষেত্রে 2-3টা ভ্যালু ইনপুট নেয়, তাহলে তুমি 2-3বার লিখবা। দেখো প্যারামিটারটা মনে করো যে কোনো একটা নাম্বার, মানে একটা ডাবল টাইপের ভ্যালু নিচ্ছে, ধরলাম এই ভ্যালুটা হলো x। প্যারামিটার যখন পাস করবা একটা ফাংশনে, তখন এই প্যারামিটারটার যে টাইপ, সেই টাইপটাও লিখতে হবে। তাহলে ডাবল x,
ঠিক আছে, এরপরে হলো আমার এই ফাংশন স্কোপটা, এই স্কোপের মধ্যে স্কয়ার রুটটা ক্যালকুলেট করবে, এটা হলো ফাংশনের বডিতে কিভাবে কাজ করে ওটা জানা এখন যাচ্ছে না। ওকে, ক্যালকুলেট করে আমাকে আরেকটা নতুন ডাবল টাইপের ভ্যালু রিটার্ন করে দিবে। তাহলে আমরা যদি স্কয়ার রুট ফাংশনটা নিজে থেকে লিখতে যেতাম তাহলে এটা দেখতে মোটামুটি একটা এরকম জিনিস হতো। আচ্ছা, স্কয়ার রুট গেল, এবার আমরা আমাদের প্রিন্ট 10 ফাংশনে এক করি। তো প্রিন্ট 10 ফাংশনের কাজটা কি ছিল, যে এই ডিসপ্লেতে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করে দেখাবে। এর যেহেতু কাজটা ফিক্সড 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করা, তাই এ কোনো ইনপুট নেবে না। যেহেতু ইনপুট নেবে না, তাহলে আমার ইনপুট নেবে না এবং কোনো আউটপুটও দিবে না। ইনপুট নিবে না এবং কোনো আউটপুটও দিবে না, আউটপুট রিটার্ন করবে না, যেটা আমি কোডের মধ্যে ইউজ করব। কোডের মধ্যে ইউজ করা যায় এরকম কোনো আউটপুট রিটার্ন করবে না, তার মানে এর রিটার্ন টাইপ ভয়েড। তাহলে আমি ফার্স্টে আমার রিটার্ন টাইপ দিয়ে শুরু করব, ভয়েড। এরপরে এই ফাংশনের নাম দিব প্রিন্ট 10। এরপরে আমি ইনপুট গুলো দেবো বা প্যারামিটার গুলো। তারপরে এই যে এই স্কোপের মধ্যে আমি লিখবো হলো আমার এই ফাংশনটা যা যা কাজ, যে যেভাবে যেভাবে কাজ করবে সেইগুলো আমি এই স্কোপের মধ্যে লিখবো। একটা জিনিস খেয়াল করো, আমরা এতদিন যত কিছু কোড লিখতাম সবকিছু লিখতাম কোথায় বলতো? এই মেইন ফাংশনের মধ্যে না? এই মেইনটা কিন্তু একটা ফাংশন। তোমরা যে ক্লাসের সময় অনেকে জিজ্ঞেস করতে যে স্যার এখানে ইন্ট দিয়ে কি বোঝাই, ভাই যে নিচে আমি রিটার্ন 0 দিয়ে কি লিখতাম, মানে রিটার্ন 0 কেন দিচ্ছি? তো এই কনফিউশনটা এখনই চলে যাবে, মোটামুটি ইন্টের কনফিউশনটা গেছে। যে যেহেতু আমার মেইন ফাংশনটা দিয়ে আমি একটা ইন্টিজার আউটপুট দিবে, এই মেইন ফাংশনটা একটা ইন্টিজার আউটপুট দিবে, এই কারণে আমি এখানে রিটার্ন টাইপ হিসেবে ইন্ট ইউজ করতেছি। ওকে, আচ্ছা দেখো, আমার মেইন তো নিজেই একটা ফাংশন, যেহেতু আমি এখন নিজে থেকে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতেছি, তাই আমি এখন আর ফাংশনের ডেফিনেশনটা মেইনের মধ্যে লিখবো না, মেইনের বাইরে লিখবো। এতদিন পর্যন্ত আমরা যা কোড লিখতাম সেগুলো হলো সবকিছুই মেইনের মধ্যে, কিন্তু আমরা যখন নতুন ফাংশন ডিক্লেয়ার করতে যাবো তখন সেটা অন্য একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করবো না। অন্য একটা ফাংশনের মধ্যে আমরা কখনোই আরেকটা ফাংশন ডিক্লেয়ার করবো না, তাই আমরা ফাংশনটা ডিক্লেয়ার করতেছি মেইনের উপরে। ঠিক আছে, আচ্ছা এবার আসি। তো এই ভয়েড ফাংশনটা, সরি প্রিন্ট 10 ফাংশনটা আমাকে কোনো কিছু আউটপুট দিবে না, আবার এটা কোনো কিছু ইনপুট হিসাবেও নিবে না, তাই আমার এই কাজটা ক্লিয়ার। এখন আমার যে কাজটা বাকি আছে সেটা হলো ফাংশনের বডিটা লেখা, মানে ফাংশনের বডি লেখা। তো দেখো, এই ফাংশন আমি কি করতে চাই, এই ফাংশনের সাহায্যে আমি ডিসপ্লেতে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা কোডটা আমি জাস্ট সিম্পলি এখানে যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা কোডটা যা লিখছি, এটা এখান থেকে আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দেবো। আমি সিম্পলি এই কোডটুকু, আমার যে কোডটুকু দিয়ে আমার 1 থেকে 10 পর্যন্ত ডিসপ্লেতে প্রিন্ট হতো সেটা আমি এখানে পাস করে দিয়েছি। তার মানে আমার এই কোডটুকুর আর দরকার নেই। এবার দেখো, আমি যদি এখন এই ফাংশনটা রান করে দিই তাহলে কি আমার ডিসপ্লেতে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে? না, এই ফাংশনটা আমি যদি এখনই রান করি আমার কোনো এরর দেখাবে না, কিন্তু আমার ডিসপ্লেতে কোনো কিচ্ছু প্রিন্ট হবে না। এর কারণ হচ্ছে আমার সি প্রোগ্রাম রান করা শুরু হয়, মানে তোমার যে কোড ব্লকস ইউজ করো বা যে কম্পাইলার ইউজ করো সেই কম্পাইলারেই আমার সি প্রোগ্রাম রান করা শুরু হয় হলো এই মেইন ফাংশন থেকে। তো সবকিছু শুরু হয়ে গেলো এই মেইন ফাংশন থেকে। এই মেইন ফাংশনে তুমি কি কোথাও লিখছো যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার কথা? না, এই মেইনে ঢুকবে, তারপর থেকে রিটার্ন 0, প্রোগ্রাম ক্লোজ হয়ে বের হয়ে যাবে, কিচ্ছু প্রিন্ট করবে না। কিন্তু আমি যদি এই মেইন ফাংশন থেকে প্রিন্ট 10 কল করি, এটাকে বলে ফাংশন কল করা। যে কোনো একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনকে আমরা কল করতে পারি সেটার নেম দিয়ে। এই কল করার মানে হলো, এই দেখো প্রোগ্রামটা আমার মেইন থেকে কম্পাইল হওয়া বা এক্সিকিউট হওয়া শুরু হলো। এক্সিকিউট হওয়ার পরে প্রথম লাইনে এ দেখবে কি, আচ্ছা আমার এখানে আরেকটা প্রিন্ট 10 ফাংশন কল করছে, তাহলে আমি ওখানে চলে যাই। তো কোডের পয়েন্টারটা
সরাসরি এখান থেকে এখানে চলে যাবে, তারপরে এই লাইনগুলো প্রিন্ট করবে, প্রিন্ট করে আবার এই মেইন ফাংশনে ব্যাক করবে, এই লাইনে কাজ শেষ, তারপর দেখবে আর কিছু নাই, সে বের হয়ে যাবে। এখন তোমার ডিসপ্লেতে সুন্দরভাবে 1 থেকে 10 পর্যন্ত জিনিসগুলো প্রিন্ট হবে। এবার আসি ফাংশন কল করা নিয়ে। তুমি যখন একটা ফাংশন, মেইন তোমার একটা ফাংশন, এই ফাংশন থেকে আরেকটা ফাংশনকে যখন কল করতে চাপা, তখন তোমাকে ফাংশনের নামটা লিখতে হবে, এবং যদি কোনো ইনপুট থাকে, এই ফাংশন যদি কোনো প্যারামিটার রিসিভ করে, তাহলে সেই প্যারামিটারগুলো এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো ভ্যালু রিটার্ন করে আউটপুট হিসাবে, তাহলে সেটা কিভাবে রিসিভ করতে হয় ওইটাও আমরা দেখাচ্ছি পরে। তো এভাবে আমরা একটা খুব সিম্পল একটা ফাংশনকে কল করতে পারি। এবার আমার কোডের মানে ফাংশন ইউজ করার অ্যাডভান্টেজ গুলো দেখি। মনে করো আমি একবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলাম, আর একবার আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই, মানে জিনিসটা আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে, আবার এখান থেকে 1 2 3 এভাবে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই। তো এখন আগে যদি আমি এটা করতে চাইতাম কোনো এক্সটার্নাল ফাংশন ইউজ না করে, তাহলে আমাকে এই কাজটা দুইবার করতে হতো, মানে এই সেম কোডটুকু, এই সেম কোড পোরশনটা মেইন ফাংশনের মধ্যে আমার দুইবার লিখতে হতো। কিন্তু এখন আমি যে কাজটা করতে পারি, একবার প্রিন্ট কল করছি, আবার একবার আমি প্রিন্ট কল করে দিলাম, তাহলে আমার কি দুইবার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে না? এবার দেখো ফাংশন ইউজ করার অ্যাডভান্টেজগুলো দেখো। ফার্স্ট অফ অল, আগের থেকে আমার কোডের সাইজ কমে আসলো না। ধরো এই ফাংশনে এতগুলো লাইন আমার দুইবার লেখা লাগতো, সেই জায়গায় আমি এটা একবার লিখে জাস্ট এই ফাংশন কলটা দুইবার করলাম, তাহলে আমার কোডের সাইজটা অনেকখানি কমে আসলো। এখন এই কোডের সাইজ যেহেতু কমে আসছে, এর সাথে আমার অনেকগুলো সুবিধা হয়েছে। সেই সুবিধাগুলো হলো, ধরো ফাংশন ইউজ না করলে তুমি এই সেম জিনিসটা এই কোডের মধ্যে দুইবার লিখতা। এখন ধরো প্রথমবার লিখতে তোমার কোনো ভুল হয়নি, পরের বার তুমি মানে একদম খুব সিলি মিস্টেক করে মানুষ, মানে কোডের মধ্যে পরের বার খুব সিলি ভাবে তুমি এই ইকুয়ালটা ভুলে গেলা। ঠিক আছে? তাহলে দেখো প্রথমবার তুমি কোনো ভুল করো নাই, পরের বার তুমি কোনো একটা জিনিস ভুল করে ফেললা, তাহলে তোমার কোডটা কি ভুল আউটপুট দিবে না? কিন্তু ডিবাগিং এর ক্ষেত্রে দেখো, তুমি আচ্ছা আমি বুঝতেছি না আমার কোডটা কেন ভুল আউটপুট দিচ্ছে, এটা চেক করার জন্য তোমাকে এই যে এখানে মোট 5 লাইন আছে, এরকম আরো 5 লাইন, টোটাল 10 লাইন, এই 10 লাইনের কোড লাইন বাই লাইন চেক করতে হইতো না যে আচ্ছা আমি কই ভুল করলাম। তাহলে ডিবাগ করতে তোমাকে আগের ক্ষেত্রে 10 লাইন ডিবাগ করা লাগতেছে। কিন্তু এখন যেহেতু আমি একটা ফাংশন লিখে ফেলছি, তাহলে শিওর যে আমার যেহেতু আউটপুট ভুল দিচ্ছে, তাহলে আমার ভুলটা কোথাও এখানে আছে, তাহলে এখন জাস্ট মাত্র অল্প কিছু লাইন চেক করে আমি আমার কোডের ভুলটা বের করে ফেলতে পারতেছি। কারণ আগে আমার দুইবার এই জিনিসটা চেক করা লাগতো, আর এখন ফাংশনের মধ্যে একবার চেক করলে আমি ভুলটা পেয়ে যাচ্ছি, তাহলে আমার কোড ডিবাগ করা অনেক ইজি হয়ে গেল না, কোডের বাগ বের করা অনেক ইজি হয়ে গেল না। এবার দেখো রিইউজেবিলিটি, এই সবগুলা পয়েন্টে আসলে একটা আরেকটার সাথে রিলেটেড। তো দেখো এই যে কোড পোরশন প্রিন্ট 10, এই প্রিন্ট 10 ফাংশনটা আমি আমার কোডের মধ্যে যতবার ইচ্ছা 100 বার 200 বার ইউজ করতে পারবো না। আমি সেম কোডকে বারবার ইউজ করতেছে, আমাকে বারবার একই জিনিস লেখা লাগতেছে না, এইটাই তো কোড রিইউজ করা। আমরা যখন একটা বড় প্রজেক্টে কাজ করব, তখন তুমি দেখবা যে আমার সবকিছু যদি মেইন ফাংশনে লেখো, তোমার প্রজেক্টের কোড 200 300 400 লাইন পার হয়ে গেছে। ওই সেম কোড যদি আমি একটা ফাংশনে কনভার্ট করে দেই, তাহলে দেখা যাচ্ছে এটা মানে 50 লাইনে কমপ্লিট হয়ে গেছে। কারণ প্রজেক্টের ক্ষেত্রে বা একটু বড় প্রোগ্রামের ক্ষেত্রে আমরা একই কাজ বারবার করি, এই কাজ বারবার করার তো দরকার নাই, আমি জাস্ট একটা ফাংশনের কোডটা লিখে ওই জিনিসটা রিইউজ করতে পারি। আচ্ছা, তাহলে রিইউজেবিলিটি বোঝা গেল। আর রিলায়েবিলিটি বলতে ওই ডিবাগিং এর সাথে এটা রিলেটেড। যেমন দেখো এখন একই কাজ যদি আমার বারবার করা লাগে, ধরো একটা কোডের মধ্যে একই কাজ বারবার করা লাগতেছে, তাহলে কাজটা বারবার করতে হলে আমাকে সেম কোড সেগমেন্ট বারবার লিখতে হতো। আমি যদি ফাংশন না ইউজ করতাম, তাহলে একটা জিনিস 10 বার লিখলে আমার সেখানে টাইপ এরর বা অন্য যে কোনো টাইপের এরর হওয়ার চান্সটা বাইরে যায় না। তো চান্স মানে আমি যদি ফাংশন ইউজ না করি, তাহলে টাইপ বা যে কোনো ধরনের এরর আসার প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে যায়। এখন
আমি যদি ফাংশন ইউজ করি তাহলে আমার সেম কোড দুইবার লেখা লাগতেছে না, তাহলে আমার সেখানে ভুল হওয়ার চান্স কি অনেক কমে আসে, ভুল হওয়ার চান্সটা অনেক কমে আসে, তাহলে আমার কোডের রিলায়েবিলিটি বাড়ে। তো এইগুলা হলো ফাংশন ইউজ করার কিছু অ্যাডভান্টেজ, বোঝা গেছে? আচ্ছা, একটা বেসিক ফাংশন কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখছি। এবার আমরা আরেকটু অ্যাডভান্স ফাংশনের দিকে যাব। প্রথমে আমরা শিখব এমন কিছু ফাংশন যেটা হলো কোনো ইনপুট রিসিভ করে বা যেটার প্যারামিটার আছে, এবং আস্তে আস্তে আমরা আউটপুট রিটার্ন করে এরকম ফাংশনের দিকে যাব। তো ফাংশন ইউজ করার অ্যাডভান্টেজ গুলো আমাদের মোটামুটি বোঝা গেছে। এবার আসি আমরা টাইপস অফ ফাংশন নিয়ে। দুই টাইপের ফাংশন হয়, একটা হলো ইউজার ডিফাইন্ড, আর একটা হলো বিল্ট ইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশনের কয়েকটা এক্সাম্পল দেই। আমরা math.h থেকে যে স্কয়ার রুট ফাংশনটা ইউজ করতাম এটা হলো একটা বিল্ট ইন ফাংশন। string.h থেকে strlen যে ফাংশনটা ইউজ করতাম এটা হলো একটা বিল্ট ইন ফাংশন। এইগুলোকে আমরা বিল্ট ইন ফাংশন বলতেছি কেন? যেমন দেখো, যখন আমরা print10 ফাংশনটা লিখলাম, এই print10 ফাংশনটার কাজ ছিল 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। তো এটা প্রিন্ট কিভাবে করবে সেটা আমাদেরকে এক্সপ্লিসিটলি কম্পিউটারকে মানে সি প্রোগ্রামকে বলে দেওয়া লাগছে যে এই কাজটা সে কিভাবে করবে। এটা বলে দেওয়ার পরে তুমি মেইন ফাংশন থেকে এটা কল করতে পারছো। কাজটাকে কিভাবে করবে এটা না বলে দেওয়া পর্যন্ত তুমি হাজারবার print10 কল করো, এ কিচ্ছু বুঝবে না। কিন্তু তুমি যখন স্ট্রিং লেন্থ বের করছিলা string.h এর ওই লাইব্রেরিটি ইউজ করে, বা স্কয়ার রুট বের করছিলা math.h এর লাইব্রেরিটি ইউজ করে, তখন কি তুমি এই ফাংশনের বডি ইমপ্লিমেন্ট করছিলা? বডিতে কিছু লিখছিলা? এই ফাংশনের বডি কিন্তু তোমার লেখা লাগে নাই, বডিটা আমার ওই হেডার লাইব্রেরিতে লেখা আছে, তোমরা জাস্ট শুধু স্কয়ার রুট বা strlen এই ফাংশনটা কল করছিলা, জাস্ট শুধু স্কয়ার রুট বা strlen এই দুটো ফাংশন কল করছিলা। এইটার জন্য আলাদাভাবে আমাকে কোনো ফাংশনের বডি লেখা লাগে নাই। তাহলে যে ফাংশনের ডেফিনেশনটা বা ইমপ্লিমেন্টেশনটা আমার কোনো স্ট্যান্ডার্ড হেডার লাইব্রেরিতে অলরেডি আছে, সেইগুলোকে বলবো বিল্ট ইন ফাংশন। আর যে ফাংশনগুলোর বডি বা ইমপ্লিমেন্টেশন বা ডেফিনেশন আমাদেরকে নিজেদের থেকে লেখা লাগে, সেইগুলোকে বলবো আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ফাংশনকে এই দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ইউজার ডিফাইন্ড আর বিল্ট ইন। আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। এখন আমরা print10 এই ফাংশনটার একটু মডিফাইড ভার্সন দেখব। print10 ভার্সন মানে ফাংশনের মডিফাইড ভার্সন বলতে, আগে আমার print10 ফাংশনটা কি করতো? 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতো। তো এই জিনিসটা আমার একবারেই ইনপুটের উপর ডিপেন্ড করতো না, এই ফাংশনটা আমার একবারেই ইনপুটের উপর ডিপেন্ড করতো না। এখন আমি যেটা করতে চাই যে এই ফাংশনটা আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে না, এই ফাংশনটা আমি ধর একটা ইনপুট দেব, মনে করো x আমি এই ফাংশনটাকে ইনপুট দিলাম। তো এ তখন কি করবে? x+1 x+2 এভাবে করে x+10 পর্যন্ত প্রিন্ট করবে। তো আমি এখানে ইনপুট হিসেবে দিচ্ছি কি? ইনপুট হিসেবে দিচ্ছি x, আর এর ডিসপ্লেতে প্রিন্ট করবে হলো x+1 x+2 এভাবে আপ টু x+10। তাহলে ধরো আমি ইনপুট দিলাম হলো 2, তাহলে আমার আউটপুট কি হবে বলো তো? আউটপুট হবে 3 4 5 6 এরকম করে 12 পর্যন্ত, এটা হলো আমার আউটপুট হবে। তো আমি যদি এই ইনপুটটা 3 করি তাহলে এ প্রিন্ট করতে 4 থেকে 18 পর্যন্ত। তাহলে এখন আমার যে কাজটা করবে ফাংশনটা, এখন আমার যে কাজটা করবে এই কাজটা ইনপুট ইন্ডিপেন্ডেন্ট না। আগে যেমন সবসময় আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছিল, এখন আমার জিনিসটা সেরকম না। এখন আমি যে ইনপুট এক্সট্রা দিচ্ছি
তার উপর ডিপেন্ড করে এই x+1 থেকে x+10 পর্যন্ত প্রিন্ট করবে। বুঝা গেছে? তো এখন দেখা যাক এই কাজটা আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখো, এখন আমার একটা ইনপুট আছে, সেই ইনপুটটা কি x। তো সামহাউ আমাকে এই x ইনপুটটা ইউজারের কাছ থেকে নিতে হবে, তারপর ওই ফাংশনে পাস করতে হবে। এখন এই ফাংশনে আমি একটা ডাটা কিভাবে পাস করব সেটা দেখব। শুরুতে দেখো, আমরা এখানে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করব। তাহলে সেই ফাংশনের ডেফিনেশনটা আমরা আগে লিখে নিই। আমরা এখানে যে ইউজার ডিফাইন্ড ফাংশনটা ইউজ করব তার নাম দিলাম আমরা print10। ঠিক আছে? এটা কি কোনো কিছু আউটপুট দিবে? না, এটা আমাকে কোনো ভ্যালু কোডে ইউজ করার মতো কোনো ভ্যালু আমাকে রিটার্ন করবে না, কিন্তু এটা যে কাজটা করবে সেটা ডিসপ্লেতে প্রিন্ট করবে। সো এটা বেসিক্যালি কোনো আউটপুট রিটার্ন করতেছে না, তাই এর রিটার্ন টাইপ হলো ভয়েড। এবার হলো ফাংশনের নাম, ফাংশনের নাম হলো print10। ওকে, এবার হলো আমার ইনপুটটা। আমি এখানে কয়টা ইনপুট দিচ্ছি? এখানে ইনপুট দিচ্ছি হলো একটাই, সেটা হলো সেই আমি মানে প্যারামিটারগুলো ফাংশনের ডেফিনেশনে যেভাবে লিখবো সেটা হলো প্রথমে আমার প্যারামিটারের টাইপ, তারপরে ওই ভ্যারিয়েবলটার নাম ইন্টিজার x। প্রথমে হলো আমার প্যারামিটারের টাইপ, তারপরে সেই ভ্যারিয়েবলের নাম। আচ্ছা দেখো, এবার আমি কি করব, x ইনপুট নেওয়ার পরে আমি x+1 থেকে x+10 পর্যন্ত জিনিসগুলো প্রিন্ট করব। তো আমি এটা লুপের মধ্যে লুপের মাধ্যমে প্রিন্ট করব জিনিসটা। x এর ভ্যালু কিন্তু আগে থেকে জানি, x এর ভ্যালু আমি আগে থেকেই জানি। কিভাবে জানি পরে দেখতেছি। দেখো, আগে আমি শুধু i প্রিন্ট করতেছিলাম, কিন্তু এখন আমি x প্লাস আইটা প্রিন্ট করতেছি। তার মানে আমার এখানে পুরো ফাংশনটা ইনপুট x এর উপর ডিপেন্ডেন্ট। শেষ, আমার এই ফাংশনের কাজ শেষ। তাহলে print10টা আমার এভাবে কাজ করবে। এটা হলো ফাংশনের ডেফিনেশন লেখা শেষ। এবার আমরা মেইন কাজে আসি, সেটা হলো মেইন ফাংশনটা। আচ্ছা দেখো, আমার কাজ হলো আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব। এই যে x যে ভ্যালুটা আমি ইউজ করছি, এই x ভ্যালুর ইনপুটটা ইউজারের কাছ থেকে আসবে, অথবা ইউজারের কাছ থেকে স্ক্যানার দিয়ে ইনপুট নিতে পারো, বা তুমি হার্ড কোড করে দিতে পারো, তোমার ইচ্ছা। মানে তোমার দরকার মতো যেটা সুবিধা হবে সেটা করতে পারো। এখন এই যে x ভ্যারিয়েবলটা আছে না, এইটাকে আমি এই ফাংশনে পাস করে দেব। শেষ কাজ। দেখো, আমরা এক্স্যাক্টলি যেভাবে স্কয়ার রুট ইউজ করতাম, স্কয়ার রুট ফাংশন নামটা লিখতাম, তারপরে আমি ভ্যারিয়েবলটা পাস করে দিতাম, এইভাবে সেম ভাবে। তুমি যখন ফাংশনটা কল করবা, এই যে অন্য কোনো একটা ফাংশন থেকে যখন আরেকটা ফাংশনকে কল করবা, তখন কিন্তু কখনোই তোমার রিটার্ন টাইপ লেখা লাগবে না, এবং প্যারামিটারের টাইপও লেখা লাগবে না। শুধুমাত্র ফাংশনের নাম এবং প্যারামিটার ভ্যারিয়েবলগুলো যেখানে যেখানে জমা আছে প্যারামিটারের ভ্যালুগুলো, সেই ভ্যারিয়েবলগুলোর নামটা পাস করে দিলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এখন আমার ডিসপ্লেতে x এর ভ্যালু যেহেতু 10, তাহলে আমার 11 থেকে 20 পর্যন্ত এভাবে লাইন বাই লাইন
প্রিন্ট হয়ে যাবে। তাহলে এটা হলো আমার আউটপুট। একটা জিনিস দেখো, এখানেও আমার একটা ইন্টিজার এক্স আছে, এই ফাংশনের মধ্যে আমার একটা ভ্যারিয়েবল আছে ইন্টিজার এক্স, এখানেও আমার একটা ভ্যারিয়েবল আছে, এটা হলো ইন্টিজার এক্স। কিন্তু এই দুইটা ভ্যারিয়েবল আলাদা। এই ইন্টিজার এক্স এর সাথে এই ইন্টিজার এক্স এর কোনো মিল নাই, কারণ এই দুইটা ভ্যারিয়েবল হলো তোমার দুইটা আলাদা আলাদা ফাংশন। এই দুইটা জিনিস হলো দুইটা আলাদা আলাদা ফাংশন, তাই এই এক্স এর সাথে এই এক্স এর কোনো মিল নাই। তুমি যদি এই ফাংশনে ঢুকে লেখো যে x = x + 10, তাহলে এটা এই ফাংশনের x কে চেঞ্জ করবে। তখন মানে এখানে যদি x = x + 10 রাখো, তাহলে তোমার x এর ভ্যালু কত হয়ে যাবে? 20 হয়ে যাবে না? কিন্তু তুমি যখন আবার এই ফাংশন থেকে অ্যাক্সেস করবা, তখন তোমার x এর ভ্যালু 10 আছে, 10 থাকবে। তাহলে এই দুইটা ভ্যারিয়েবলের নাম সেম হলেও যেহেতু এটা ডিফারেন্ট ফাংশনে, তাই এদের মানে এই দুটো পুরোপুরি আলাদা ইনস্ট্যান্স। সো বেটার ওয়েটা হলো তুমি সেম নামে দুইটা ভ্যারিয়েবল আলাদা আলাদা ফাংশনে ইউজ করা নেই, মানে ইউজ করার দরকার নেই, তখন আসলে জিনিসটাকে কনফিউজ করে ফেলে। তুমি যে কাজটা করতে পারো এইভাবে কিন্তু আউটপুট দিবে, কোনো সমস্যা নাই। জাস্ট বোঝাচ্ছে যে এই ভ্যারিয়েবলগুলোকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। তার মানে এই যে এই এক্সটা দেখতেছো না, এই এক্সটা শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ। তুমি যখন এই এক্সটাকে এখানে পাস করে দিলা, তখন এর নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এক্স নামে, কিন্তু এই ফাংশনের আন্ডারে নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে যার সাথে এর কোনো সম্পর্ক। তাই তুমি যদি এখানে এক্স নাম না নিয়ে মনে করো একটা ভ্যালু নিলা, একটা ইন্টিজার নিলাম নাম নামে, এর নাম পাস করলা, তুমি নাম ভ্যারিয়েবলটা পাস করলা কিন্তু এখানে রিসিভ করলা এক্স নামে, কোনো সমস্যা নেই, একই কাজই করবে। কারণ এখানে যে নাম ভ্যালুটা আছে এইটার সাথে এর কোনো সম্পর্ক নাই। এই এক্সটা হলো এটার জাস্ট একটা কপি। তুমি যদি এই এক্স চেঞ্জ করো তাহলে এই নামের কোনো চেঞ্জ হবে না। একটা ফাংশন তুমি কি নামে পাস করবা, সেটা পুরোটাই তোমার নিজের উপর ডিপেন্ডেন্ট। তোমার মেইন ফাংশনের মানে ভ্যারিয়েবলের নামটা, মেইন ফাংশনের ভ্যারিয়েবলের নামটা কি আছে সেটা ম্যাটার করে না। তুমি ভ্যারিয়েবলটা এখানে পাস করে দিলা, তারপরে এই ভ্যারিয়েবলটা তুমি অন্য একটা ফাংশন থেকে কি নামের মানে অ্যাকসেপ্ট করবা, অন্য একটা ফাংশন থেকে ওই ভ্যারিয়েবলটাকে বা ওই ইনপুটটাকে কি নামে অ্যাকসেপ্ট করবা সেটা পুরোপুরি তোমার ইচ্ছা। তুমি এখানে নাম নামে ভ্যারিয়েবলটা পাঠাইছো, কিন্তু এখানে মানে অ্যাকসেপ্ট করছো তো এক্স নামে, কোনো সমস্যা নেই, একই কথা। ঠিক আছে, এইটা আর একটা এক্সাক্ট সেম কপি। কিন্তু তুমি যদি এখানে এক্সটা এই ফাংশনে চেঞ্জ করো, এখানকার এই জিনিসটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ একটার একটা কপি, দুটা সেম জিনিস না। ওকে, আচ্ছা, আই গেস এই জিনিসটা ক্লিয়ার, মানে বা আর কয়েকটা এক্সাম্পল দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হলো আমি একটা ফাংশন লিখতে পারি। এবার মনে করো আমরা আরেকটা ফাংশন দেখব। এই ফাংশনটার কাজ হলো দুইটা ইন্টিজার নাম্বার নেবে, তারপরে এই দুইটা ইন্টিজার নাম্বারকে সামেশন করবে বা অ্যাড করবে, অ্যাড করে তোমার রেজাল্টটা প্রিন্ট করবে। দুইটা ইন্টিজার নাম্বার নেবে, এই দুইটা ইন্টিজারকে অ্যাড করবে, অ্যাড করে রেজাল্টটা প্রিন্ট করবে। তো আগে আমরা কিভাবে করতাম, যে নতুন একটা ভ্যারিয়েবল নিতাম, ধরো ইন সি = a + b, তারপরে এই সি ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিচ্ছি। এটা হলো আমার একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা সলিউশন। কিন্তু এখন আমরা এই যে এই কাজটা করব একটা ফাংশন ইউজ করে, এই কাজটা করব একটা ফাংশন ইউজ করে। ওকে, তো
ধরলাম আমরা যে ফাংশনটা ইউজ করব সেই ফাংশনটার নাম হলো সাম। তো এই সাম ফাংশনটা আমি কল করতেছি। এই সাম ফাংশনের কাজ হলো এর দুইটা ইন্টিজার ইনপুট নিবে, এরপরে সেই ইন্টিজার দুটাকে প্রিন্ট করে দিবে। সাম ফাংশনের কাজ হলো দুটো ইন্টিজার ইনপুট নিবে, এরপর সেই ইন্টিজার দুটাকে প্রিন্ট করে দিবে। তো আমি এখানে এ আর বি ইন্টিজার দুটো প্রিন্ট করবে, ইন্টিজার দুটোর সামেশনটা প্রিন্ট করবে। তো আমি এখানে এ আর বি দুটো ভ্যারিয়েবল আছে, এই দুটো সামেশনটা প্রিন্ট করতেছে। তাহলে আমার এর প্যারামিটার হিসাবে এ বি কে পাস করে দিলাম। তাহলে এইটাই হলো আমার ফাংশন কল করা, এটা হলো আমার ফাংশন কল করা। এখন সাম, তারপরে এ বি দুটো ভ্যারিয়েবল পাস করে দিলাম। এখন আমি আউটপুট যেটা চাই, আমার ডিসপ্লেতে আমি দেখতে চাই 15, এই জিনিসটা আমি আমার ডিসপ্লেতে দেখতে চাই। এখন সেই হিসাবে আমার ফাংশনের ডেফিনেশনটা লিখতে হবে। এখন আমরা ফাংশনের ডেফিনেশনটা লিখে ফেলি। দেখো আমার সাম ফাংশনটা কোনো কিছু কি রিটার্ন করতেছে না, এই কোনো কিছু রিটার্ন করতেছে না যেটা আমি কোডে ইউজ করতেছি। এ কি করতেছে, ডিসপ্লেতে ডাইরেক্ট আউটপুট শো করতেছে বা প্রিন্ট করতেছে, তাই এর কোনো রিটার্ন নাই। সো এর রিটার্ন টাইপ হলো ভয়েড। ওকে, আচ্ছা, এরপরে আমার ফাংশনের নামটা কি, সাম। ওকে, তারপরে আসি এই কি এক্সেপ্ট করতেছে। এই এক্সেপ্ট করতেছে দুইটা ইন্টিজার। এই সাম ফাংশনটা তুমি যেখান থেকে কল করো, এই দুইটা ইন্টিজার অ্যাকসেপ্ট করবে। তাহলে আমি ধরলাম প্রথম ইন্টিজারের নাম নিলাম ইন্ট num1, ইন্ট num2। তাহলে এই দুটো হলো এ অ্যাকসেপ্ট করতেছে বা এই দুটো হলো এর ইনপুট। এখন এই যে ইনপুট দুটো পাইছে, এর কাজ হলো এই দুটাকে যোগ করা। int x = num1 + num2, ঠিক আছে? তারপরে কি করবে, তারপরে হলো এই এর সামেশনটা ডিসপ্লেতে প্রিন্ট করে দেবে, ঠিক আছে? তো এখন দেখো আমি 10 আর 5 যোগ করে দিলাম। 10 আর 5 আমার যোগ করা হয়ে গেল। এখন চাই আমি 10 5 এর পরে আরেকটা জিনিস যোগ করতে, সেটা হলো ধরো আমি 15 আর 12 যোগ করব। তো 15 আর 12 যদি যোগ করি, এটা লিখে দিলে আমার 15 আর 12 যোগ হয়ে গেল। কারণ আবার এই ফাংশনের কাজ হয়ে গেলে আবার দেখবে যে আমাকে উপর থেকে কল দিয়েছে, তারপরে আবার এই ফাংশনে যাবে। এখানে আমার 15 আর 12 যখন আমি প্যারামিটার হিসেবে পাস করব, তখন আমার num1 এর ভ্যালু হবে 15 এবং num2 এর ভ্যালু হবে 12। তাহলে আমার x এর ভ্যালু হবে 27 এবং এরপরে সে 27 প্রিন্ট করে দেবে। তাহলে এই সাম ফাংশনটা আমি যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করতে পারবো। এবার দেখো আমার ধরো এক অদ্ভুত ইচ্ছা হলো যে ধরো এই সাম ফাংশনটা আমি যে ইনপুট দুটো দিচ্ছি, এই সাম ফাংশনের মধ্যে আমি যে ইনপুট দুটো পাঠাচ্ছি, সে এই দুটো ইনপুটকে প্রিন্ট করে দিচ্ছে ডিসপ্লেতে, আমাকে ব্যাক করতেছে না। কিন্তু আমার ইচ্ছা হলো যে এই যে ধরো আমি 10 আর 5 যোগ করতেছি, 15 পাচ্ছি। এই 15 দিয়ে আমার আরো অন্য কাজ আছে যেটা আমি মেইন ফাংশন করতে চাই। এই 15 ভ্যালুটা দিয়ে আমার অন্য আরো কাজ আছে যেটা আমি মেইন ফাংশন দিয়ে করতে চাই। তো আমার এখন শুধুমাত্র আমি যোগ করতে জানি না, আমার যে জিনিসটা দরকার কেউ আমাকে দুইটা ভ্যালু যোগ করে দিই, তারপরে এটা নিয়ে আমার অন্য কাজ আছে। তো সাম ফাংশনটা আমি চাই যে সাম ফাংশনটা আমাকে যোগ করে যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা আমাকে আবার মেইন ফাংশনে ব্যাক করে দিবে, তারপর ওটা নিয়ে আমি অন্য কাজ করবো, ডিরেক্ট আমার ডিসপ্লেতে দেখায় কাজ নাই। এতক্ষণ কি করতেছিল, আমার সাম ফাংশনটা কোনো কিছু রিটার্ন করতেছিল না। আমার সাম ফাংশনটা হলো এরকম ছিল, এটা একটা ব্ল্যাক বক্স, এখানে কাজ করে আমি জানি না। এখানে আমি ইনপুট দিচ্ছি, মনে করো 10 আর 5, এ হলো এই দুটো সামহাউ যোগ করে 15 পাইলো। এরপরে এই কম্পিউটার ডিসপ্লেতে 15 প্রিন্ট করে দিল, শেষ, এর কাজ শেষ। আমাকে কোনো কিছু রিটার্ন করতেছিল না। কিন্তু এখন আমি যেটা চাই যে এই কম্পিউটার ডিসপ্লেতে ডিরেক্ট এটা প্রিন্ট করবে না। এই কম্পিউটার ডিসপ্লেতে এটা প্রিন্ট না করে কি করবে, আচ্ছা এই সামহাউ অনেক ক্যালকুলেশন করে বের করলো যে 10 আর 5 যোগ করলে 15 হয়। তারপরে এটা সে আবার আমাকে আউটপুট হিসেবে ব্যাক দিবে। তারপরে এটা নিয়ে আমি যা ইচ্ছা আমি তাই করবো। এই কাজটা আমি চাই যে
এ ডিরেক্ট ডিসপ্লেতে শো করবে না, ইনস্টেড এ আমাকে ভ্যালুটা রিটার্ন করবে, তারপরে আমি যেটা এটা দিয়ে যা ইচ্ছা তাই করব। এখন দেখো আমার ফাংশন একটা জিনিস রিটার্ন করতেছে, আমার ফাংশন একটা ভ্যারিয়েবল রিটার্ন করতেছে। সো যে জিনিসটা রিটার্ন করতেছে এটাই হলো আমার আউটপুট। এই জিনিসটা আমি আমার মেইন থেকে অ্যাকসেপ্ট করব। দেখো 10 আর 5 যোগ করে যে 15 হচ্ছে, এখানে আমরা কি রিটার্ন করব বলতো? 15 রিটার্ন করবে। এই 15টাকে দুটো ইন্টিজার যোগ করলে আমি একটা ইন্টিজার পাই। তার মানে আমি যখন নতুন সাম ফাংশনটা লিখবো, এটা রিটার্ন টাইপ কি হবে? এ আমাকে যে ডাটা টাইপটা রিটার্ন করতেছে সেটা কিন্তু এখন আর ভয়েড না। আগে কিচ্ছু রিটার্ন করতেছিল না, তাই যে জিনিসটা রিটার্ন করতেছিল সেটা ছিল ভয়েড। কিন্তু এখন এ আমাকে একটা ইন্টিজার রিটার্ন করতেছে, তাই এখন আমার রিটার্ন টাইপ হলো ইন্টিজার বা ইন্ট। ইনপুট আগের মতো আছে, ইনপুটে কিছু চেঞ্জ হয় নাই। এখন আগে কি করতেছিল? এই এক্সটা প্রিন্ট করে দিচ্ছিল, এ হলো এক্স প্রিন্ট করে দিচ্ছিল, কিন্তু এই এখন আর এক্স প্রিন্ট করবে না। এ কি করবে? এক্সটা আমাকে রিটার্ন করে দিবে, এক্স ভ্যারিয়েবলটা রিটার্ন করে দিবে। যখনই একটা ফাংশন কিছু রিটার্ন করবে তখন আর তুমি এভাবে লিখতে পারো না। এভাবে লিখলে দেখো এই সাম ফাংশনটা তোমাকে কোনো একটা ভ্যালু রিটার্ন দিচ্ছে না। যখন তুমি স্কয়ার রুট ইউজ করতে, মনে করো ডাবল y ইকুয়াল টু স্কয়ার রুট অফ 9, এটা যখন আমরা স্কয়ার রুট ফাংশনটা এভাবে ইউজ করতাম না, তাহলে এই স্কয়ার রুট ফাংশনটা আমাকে একটা ভ্যালু রিটার্ন করতো। এই রিটার্নটা কই যেয়ে জমা হতো? y ভ্যালুর মধ্যে না, ডাবল y এর মধ্যে না। একইভাবে আমার সাম ফাংশনটা আমাকে একটা ইন্টিজার রিটার্ন করতেছে, তাহলে এটা অ্যাকসেপ্ট করার জন্য আমার কি একটা ভ্যালু মানে ভ্যারিয়েবল নেওয়া লাগবে না? তো এখন আমি নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি, মনে করে ইন্ট x ইকুয়াল টু সাম, ফাংশনের নাম সাম অফ a b। তাহলে এখন যদি আমি প্রিন্ট করি, এখন যদি আমি x প্রিন্ট করি তাহলে আমার 15 প্রিন্ট হবে। বুঝা গেছে? এইভাবে আমরা আউটপুট অ্যাকসেপ্ট করি। ওকে, আচ্ছা এবার একটা মজার জিনিস দেখো, এখানে আমি x রিটার্ন করতেছি। x একটা ইন্টিজার, যেহেতু রিটার্নটা একটা ইন্টিজার তাই আমি x কে রিটার্ন করলাম। আমি ধরো x রিটার্ন না করে আমি রিটার্ন করতেছি x প্লাস 10, তাহলে আমার কি ডিজাস্টারটা হবে দেখো। তখন আমি 10 আর 5 ইনপুট দিলাম, ইনপুট দিলে a রিসিভ করলো কি 10, a রিসিভ করলো 5, আমার x এর ভ্যালু কত হলো 15, x এর ভ্যালু হলো 15, কিন্তু রিটার্ন করতেছে কি x এর ভ্যালু 10 বেশি, তাহলে এ রিটার্ন করবে কত 25। তখন যদি আমি সাম অফ ab প্রিন্ট করি তাহলে আমার আউটপুট কি থাকবে বলতো 25। বা ধরো এই যে রিটার্নে x প্লাস 10 করতেছে না, এই x প্লাস 10 রিটার্ন না করে 0 থাকে ইন্টিজার, তাই না? এই 0 রিটার্ন করলো, তখন যে ঝামেলাটা হবে, তুমি এখানে ইনপুট 10 দাও 5 দাও যা ইচ্ছা দাও, তোমার আউটপুট সবসময় কি দিবে 0, কারণ তুমি রিটার্ন করতেছো 0। বুঝা গেছে? আচ্ছা আমরা ইন্ট মেইন লিখতাম না, রিটার্ন 0 তে বোঝায় একটা প্রোগ্রামের শেষ, মানে এখানে আমার প্রোগ্রামটা শেষ বা ফাংশনের শেষ। আমরা ইন্ট মেইন লিখতাম, তো ইন্ট মেইন দিয়ে কি বোঝাচ্ছে? যেমন মেইন ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে না, এই কারণে এর লাস্টে রিটার্ন 0 করতো, কারণ 0 একটা ইন্টিজার। আচ্ছা এবার হলো আমরা নতুন আরেকটা ফাংশন দেখি। ধরো এই ফাংশনের কাজ হলো, তুমি একটা এই ফাংশনের ইনপুট হলো তুমি একটা নাম্বারে ইনপুট দিবা, এনি নাম্বার, এ তোমাকে আউটপুট দিবে অর্ডার ইভেন। এনি নাম্বার তুমি একে ইনপুট দিবা, এ তোমাকে আউটপুট দিবে অর্ডার ইভেন। তো ফাংশনটাকে আমরা এভাবে ডিজাইন করতে পারি যে ধরো যদি আমার নাম্বারটা অড হয় তাহলে এ 1 রিটার্ন করবে, আর যদি নাম্বারটা ইভেন হয় তাহলে এ 0 রিটার্ন করবে, দুটো ইন্টিজার রিটার্ন করবে বেসিক্যালি। যদি আমার একটা নাম্বার আমি এই ফাংশনকে দিলাম, এ অনেক প্রসেসিং করে বের করলো যে নাম্বারটা অড না ইভেন, তারপরে
নাম্বারটা যদি অড হয় তাহলে এ 1 রিটার্ন করবে এবং নাম্বারটা যদি ইভেন হয় তাহলে এ 0 রিটার্ন করবে। এরকম একটা মানে ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা ডিজাইন করতে চাই। তাহলে এই ফাংশনের ইনপুট কি, যে কোনো একটা ইন্টিজার নাম্বার। তো আমরা ফাংশনটা লিখে ফেলি। আচ্ছা, এবার আমরা আমাদের ফাংশনটা ডিজাইন করব। আমাদের ফাংশনটা কি রিটার্ন করতেছে, অড হলে 0 রিটার্ন করবে, ইভেন অড হলে 1 রিটার্ন করবে, ইভেন হলে 0 রিটার্ন করবে। তাহলে মানে সব কেসে এ একটা ইন্টিজার রিটার্ন করতেছে। তার মানে আমার রিটার্ন টাইপটা কি হবে বলতো, ইন্ট। আচ্ছা, রিটার্ন টাইপটা হলো ইন্ট এবং ফাংশনের নামটা হলো অড ইভেন চেক। আচ্ছা, তোমার ফাংশনের নামটা হলো অড আন্ডারস্কোর ইভেন আন্ডারস্কোর চেক। তো এই ইনপুট হিসাবে কি নেবে, একটা ইন্টিজার ইনপুট হিসাবে নেবে, তারপরে চেক করবে, চেক করে আমাকে 0 বা 1 পাঠাবে। আচ্ছা, এবারে মেইন ফাংশনটা লিখি। দেখো, আমার এই ফাংশনকে একটা নাম্বার পাঠানো লাগবে না, এই নাম্বারটা আমি ইউজারের কাছ থেকে ফার্স্ট নিব, তাই না? মনে করো আমি একটা নাম্বার নিলাম int a scanf, ওকে। তাহলে ইউজারের কাছ থেকে আমি নাম্বারটা নিলাম। এবার আমার কাজ হলো এই নাম্বারটা এখানে পাঠানো। কিন্তু এই ফাংশনটা আমাকে একটা ইন্টিজার রিটার্ন করবে, তাই ওই ইন্টিজারটা অ্যাকসেপ্ট করার জন্য আমাকে আরেকটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে ইন্টিজার টাইপের। int ans equal to odd even check। এখানে আমি কোন ভ্যালুটা পাঠাবো, a। আমি পাঠাচ্ছি a, কিন্তু এ রিসিভ করতেছে int নাম নামে, ওকে। আচ্ছা, তো এরপরে তুমি এই অ্যান্সারটা প্রিন্ট করে দাও। এখন যদি অ্যান্সার ভ্যালু 0 হয় তাহলে তুমি বুঝবা এটা ইভেন নাম্বার, অ্যান্সার ভ্যালু যদি 1 হয় তাহলে এটা বুঝবা অড নাম্বার। তো এবার আসি এই অড ইভেন চেকে কি করব। অড ইভেন কেমনে চেক করে, আমার এটাকে মড করে যদি আমার ভ্যালু 0 হয় তাহলে সেটা ইভেন, এবং মড করে 2 দিয়ে মড করে যদি ভ্যালু 1 হয় তাহলে সেটা অড। আচ্ছা, x এর মধ্যে আমার রিমাইন্ডারটা আছে, 2 দিয়ে এটাকে ডিভাইড করলে আমার যে রিমাইন্ডারটা থাকে সেটা হলো আমার x এর মধ্যে জমা আছে। তাহলে x = 1 যদি হয় তার মানে এটা কি অড না? তাহলে x = 1 হলে এ কি রিটার্ন করবে, অড হলে আমি বলছিলাম 1 রিটার্ন করবে। তাহলে আমি রিটার্ন 1। আর যদি অড না হয় মানে এলসে গেলে কি করবে, এলসে এর কাজ হলো, দেখো এলসে গেলে যে কাজটা করবে, এলসে গেছে মানে কি, আমার রিমাইন্ডারটা হলো 0, তার মানে এটা হলো আমার ইভেন হলে কি রিটার্ন করবে, রিটার্ন 0। এটা হলো আমার অড ইভেন চেকের ফাংশন। তো তোমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারো, যে ধরো এখানে তুমি কি 0 বা 1 প্রিন্ট করতেছো না, printf এর এখানে আরেকটা if else কন্ডিশন দিতে পারো, যে if ans = 0 তাহলে printf even, or মানে ans যদি 1 হয় তাহলে printf odd। একটা if else কন্ডিশন দিয়ে প্রোগ্রামটা দেখতে একটু সুন্দর হবে আসলে। তো এটা হলো একদম বেসিক ফাংশন। ফাংশন কিভাবে কাজ করে, ফাংশনের প্যারামিটার আর্গুমেন্ট কিভাবে পাস করতে হয়, আর ফাংশনের অ্যাডভান্টেজ কি কি ছিল, এগুলো আমি মানে যতটুকু সম্ভব আমি বোঝানোর ট্রাই করছি। এখন এখানে কয়েকটা প্রোগ্রাম প্র্যাকটিস করলে তোমাদের আসলে ফাংশন কিভাবে লিখতে হয় এটা মানে আরো ভালো বুঝবে আসলে।